ইতিহাস কখনো মিথ্যা বলে না, কিন্তু রাজনীতি প্রায় বলে। আর যখন ইতিহাসের পাতা খুলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির হিসাব মেলাতে বসা হয়, তখন দেখা যায় চুক্তির কালি শুকোনোর আগেই অনেক প্রতিশ্রুতি উধাও হয়ে গেছে। তখন প্রশ্নটা আরো জোরে ফিরে আসে, এমন এক শক্তিকে কি সত্যি বিশ্বাস করা যায়? রাজনীতি নামের জিনিসটা অনেকটা সেই গ্রামের হাটের মতো, দেখতে সরগরম, শুনতে বিশ্বাসযোগ্য, কিন্তু ভেতরে ভেতরে হিসাবটা চলে অন্য খাতায়। আর সেই হাটের সবচেয়ে বড় ব্যবসায়ী যদি হয় যুক্তরাষ্ট্র, তবে তার হাসিটা যতই মিষ্টি হোক, পেছনের খাতার অঙ্কটা ততটাই জটিল। জর্জ ক্যাটসিয়াফিকাস, প্রখ্যাত মার্কিন সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ, যিনি ৩ দশক ধরে বোস্টনের ওয়েন্টওর্থ প্রযুক্তি ইনস্টিটিউটে পড়িয়েছেন, তিনি যখন ইতিহাসের পাতা উল্টে দেখান, তখন দেখা যায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক দীর্ঘ ধারাবাহিকতা। তার লেখা এশিয়ার অজানা গণ অভ্যুত্থান কিংবা ভিয়েতনাম নথিপত্রে যে আন্দোলনের কথা উঠে আসে, সেখানে বারবার একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে: ক্ষমতাবান রাষ্ট্র কি আদৌ নিজের কথার দাম রাখে? আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন এক চরিত্র, যিনি নিজেকে কখনো শান্তির দূত, আবার কখনো যুদ্ধের ঘোষক হিসেবে হাজির করেন। নির্বাচনের সময় তিনি বলেছিলেন তিনি হবেন শান্তির প্রেসিডেন্ট। শুধু তাই নয়, তিনি নাকি আমেরিকার পুরনো গৌরব উদ্ধার করবেন। কিন্তু বাস্তবে দেখা গেল ইরান ইস্যুতে তার সেই প্রতিশ্রুতি অনেকটাই মেঘে ঢাকা রোদের মতো, দেখতে উজ্জ্বল কিন্তু স্পর্শে একেবারে শূন্য। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করানোর যে ঘোষণা তিনি দিয়েছিলেন, তা শেষ পর্যন্ত ফাঁকা বুলি হয়ে দাঁড়িয়েছে। বরং পরিস্থিতি এমন জায়গায় গড়িয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের অবস্থানকেই প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। নিজের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে তিনি এমনভাবে বিজয় ঘোষণা করলেন, যেন দাবার বোর্ডে হেরে গিয়ে খেলোয়াড় বলছে, আমি জিতেছি কারণ আমি খেলেছি, আর আমাকে যদি জয়ী হিসেবে মেনে না নাও, তবে তোমার খবর আছে। তারপর শুরু হলো আক্রমণ, শত্রুর উপর নয়, মিত্রদের উপর। এমনকি নিজের আমেরিকাকে আবার মহান করো কর্মসূচির সমর্থকদের মধ্যেও কেউ কেউ তার এই আচরণে অস্বস্তি প্রকাশ করায় তাদের প্রতিও তিনি রুষ্ট হয়ে উঠলেন। রাজনীতির ভাষায় একে বলে নিজের ছায়াকেও সন্দেহ করা। ইরানকে ধ্বংস করার হুমকি দিয়ে তিনি যখন নিজ ধর্মীয় নেতাদেরও আক্রমণ করেন, তখন বিষয়টি কেবল কূটনীতির সীমায় থাকে না, এটা হয়ে ওঠে এক ধরনের আত্মবিস্তৃতির নাটক। এই নাটকের আরেক চরিত্র জেডি ভ্যান্স। পাকিস্তানে মাত্র ২১ ঘন্টার আলোচনায় গিয়ে তিনি এমনভাবে শেষ প্রস্তাব দিলেন যেন তিনি কোনো ফ্ল্যাট বিক্রির চুক্তি করছেন, অথচ ইতিহাস বলে যুদ্ধ শেষ করতে সময় লাগে, ধৈর্য লাগে। ১৯৭৩ সালে হেনরি কিসিঞ্জার এবং লি ডিক থয়ের মধ্যে প্যারিস শান্তি চুক্তি করতে লেগেছিল ৪ বছর ৮ মাস। সেখানে একদিনের কম সময়ের আলোচনায় শান্তি খোঁজার চেষ্টা অনেকটাই সেই ছাত্রের মতো, যে সারা বছর পড়েনি কিন্তু পরীক্ষার আগের রাতে বই খুলে পাশ করতে চায়। এখন ইরান কেন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যেতে হয় ২০১৫ সালে। তখন বারাক ওবামার সময় ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি হয়েছিল। বহু ঘন্টার আলোচনার পর তৈরি হওয়া সেই চুক্তিকে ট্রাম্প একতরফাভাবে বাতিল করে দেন। তার এই চুক্তি ভাঙার এই অভ্যাস নতুন নয়। যুক্তরাষ্ট্র তার নিজস্ব আদিবাসীদের সঙ্গে ৫০০টির বেশি চুক্তি করেছিল। ইতিহাসবিদেরা বলেন এর একটিও ঠিকভাবে রক্ষা করা হয়নি। এটা কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি মানসিকতা, নিজেকে উঁচু স্তরে ভাবার মানসিকতা। ইরানের কয়েকশো কোটি ডলার আটকে রাখা প্রতিশ্রুতি দিয়েও তার না ছাড়া, এসব ঘটনা একসঙ্গে মিলে একটি চিত্র তৈরি করে। সেই চিত্রে দেখা যায় চুক্তি এখানে কাগজের বেশি কিছু নয়। ইতিহাসের আরেকটি পাতা খুললে দেখা যায় ভিয়েতনাম। রিচার্ড নিক্সন ১৯৭৩ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামকে পুনর্গঠনে সহায়তা করা হবে। প্রায় $৩.২৫ বিলিয়ন দেওয়ার কথাও বলা হয়েছিল, কিন্তু বাস্তবতা সেই টাকা আর কখনো পৌঁছায়নি। যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ভিয়েতনাম বুঝেছিল প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে পার্থক্য কতটা গভীর হতে পারে। উত্তর কোরিয়ার ক্ষেত্রেও একই গল্প। যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও অবরোধ চলেছে, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এখানে প্রশ্নটা খুব স্বাভাবিক, এত সব ঘটনার পরও কি
যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায়? উত্তরটা সরল নয়, কারণ রাষ্ট্র মানে শুধু একজন প্রেসিডেন্ট নয়। ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকান পার্টি দল বদলায়, মুখ বদলায়, কিন্তু নীতির ধারাবাহিকতা অনেক সময় একই থাকে। এ তো গেল দেশের কথা। আন্তর্জাতিক সংগঠনে আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করা, প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য না হওয়া, এসব ঘটনা দেখায় যুক্তরাষ্ট্র অনেক সময় নিজেকে নিয়মের বাইরে রাখতে চায়। এ যেন সেই দলীয় রাজনীতি করা ছাত্র যে নিজের জন্য আলাদা নিয়ম বানায়, পরীক্ষায় দেরি করে এলেও তাকে ঢুকতে দেওয়া হবে, কিন্তু অন্যদের নয়। এই প্রেক্ষাপটে ইরানের অবস্থান বোঝা কঠিন নয়। তারা বলছে, বিশ্বাস অর্জন করতে হলে আগে বিশ্বাসযোগ্য হতে হবে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, যুক্তরাষ্ট্রকে কি বিশ্বাস করা যায়? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বিশ্বাস এখানে শর্ত সাপেক্ষ। কখনো তা কৌশল, কখনো তা প্রয়োজন, কিন্তু নিঃশর্ত বিশ্বাস সেটি অনেকটা মরুভূমিতে বৃষ্টির অপেক্ষার মতো। হয়তো আসবে, কিন্তু কবে আসবে কেউ জানে না। রাজনীতি এমন এক খেলা যেখানে কথার দাম মুদ্রার চেয়ে কম। এখন আবার একই প্রশ্নে ফিরে আসি, আমেরিকা কি আসলেই বিশ্বাসযোগ্য? এই উত্তরটা ছেড়ে দিলাম আপনাদের হাতে। ইতিহাস তো তার কথা বলছে। এখন বিশ্বাস করবেন কিনা সেটা আপনার বিবেচনা।